বিষ্ণুপুর এই নামটা শুনলেই সবার প্রথমে মাথায় আসে পোড়ামাটির কাজ, যা টেরাকোটার কাজ নামে খ্যাত, শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার কথা। আর আছে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি। সেই বিখ্যাত টেরাকোটার কাজ দেখতে আজ চলেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরকে বাংলার মন্দির নগরীও বলা হয়ে থাকে। বাঁকুড়া থেকে লোকাল ট্রেন ধরে চলে এলাম বিষ্ণুপুর স্টেশনে। স্টেশন থেকে ১-২ মিনিটের হাঁটা পথে পাওয়া যাবে অটো বা ই-রিক্সা। আমি পেলাম একটি অটো। অটো ড্রাইভার বললেন প্রতি ঘন্টায় ২০০ টাকা করে লাগবে। তো সেই মতো আমি রাজি হয়ে গেলাম আর এগিয়ে চললাম রাসমঞ্চ দেখতে। ফার্স্টেই চলে এলাম রাসমঞ্চে। মল্লভূমের রাজা বীর হাম্বির বানিয়েছিলেন এই রাসমঞ্চ ১৬০০ খ্রিস্টাব্দে। সেই সময় বিষ্ণুপুর ছিল মল্ল বংশ দ্বারা শাসিত মল্লভূম রাজ্যের রাজধানী। আর রাস উৎসবের সময় এই রাজ্যের সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি আনা হতো সর্বসাধারণের পূজার জন্য এই রাসমঞ্চে। এই বার্ষিক উৎসবটি অনুষ্ঠিত হয় ১৯৩২ সাল পর্যন্ত। এখন বিষ্ণুপুরের এই সমস্ত মন্দিরগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই রাসমঞ্চে প্রবেশ করার জন্য লাগলো ২৫ টাকা। অনলাইন যদি টিকিট কাটা হয় তাহলে লাগবে ২০ টাকা, আর অফলাইন হলে লাগবে ২৫ টাকা। আর এই টিকিটেই বাকি মন্দিরগুলিও দর্শন করা যাবে। মানে আর কোনো মন্দিরে প্রবেশ করার জন্য এক্সট্রা টিকিট লাগবে না। এই রাসমঞ্চের দৈর্ঘ্য 24.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 12.5 মিটার। বেস তৈরি করা হয়েছে ল্যাটেরাইট পাথরে এবং উপরের অংশ তৈরি করা হয়েছে ইট দিয়ে। রাসমঞ্চ থেকে এবার চলে এলাম দলমাদল কামান দেখতে। এটি বানানো হয়েছিল রাজা গোপাল সিংহের সময় ১৭৪২ সালে, আর বানাতে লেগেছিল 1.25 লাখ। ওই সময়ের জন্য এই টাকাটা ছিল বিশাল অ্যামাউন্ট। এই কামানটি 3.8 মিটার লম্বা এবং এর ওজন হচ্ছে ১১,৮৪০ কেজি। বহিরাগত শত্রুদের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য রাজা গোপাল সিংহের সময় এক লৌহকার, যার নাম জগন্নাথ কর্মকার, উনি এই কামানটি বানিয়েছিলেন। ৬৩টা আয়রন রিংসকে জোড়া লাগিয়ে এই কামানটি বানানো হয়েছিল, যাতে এর মধ্যে কোনো রকম জং না ধরে। এই দলমাদল কামানের ঠিক কাছেই আছে ছিন্নমস্তার মন্দির, যা হেঁটেই চলে আসা যাবে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ, তাই বাইরে থেকেই ভিডিও নিয়ে নিলাম। এবার চলেছি জোড়া মন্দির শ্রেণী দেখতে। এই যে ফাঁকা জায়গাটা এখানে দেখা যাচ্ছে, এখানে প্রতি উইকেন্ডে মানে শনি রবি করে হাট বসে। বিষ্ণুপুরের এই মন্দিরগুলি দেখার জন্য উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি ঠিকঠাক সময়। জোড়া মন্দির শ্রেণী মানে হলো গ্রুপ অফ টেম্পলস। ১৭২৬ সালে মল্লভূমের রাজা প্রথম গোপাল সিংহ দেব এই মন্দির বানিয়েছিলেন। এই মন্দিরটি একরত্ন স্টাইলে বানানো হয়েছে আর মন্দিরগুলি হলো স্কোয়ার শেপের। এই কমপ্লেক্সে আছে ৩টি মন্দির। এই মন্দিরটি হলো ৩ নম্বর মন্দির, এরপর এটি হলো ২ নম্বর মন্দির, আর এই হলো ১ নম্বর মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দির নাম্বার ২-তে। এখন ইচ্ছে আছে এটার ভেতরে প্রবেশ করার। এই আছে সিঁড়ি, এখান দিয়ে ওপরে উঠতে হবে। চলে এসেছি টেম্পল নাম্বার 1-এ। এবার উঠে যাই এই সিঁড়ি দিয়ে জোড়া মন্দিরের টেম্পল নাম্বার 1-এ। ভিতরটা একটু অন্ধকার আসছে। জোড়া মন্দির দেখা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি নন্দলাল মন্দির দেখতে। নন্দলাল মন্দির, আচ্ছা। এখানে কিছু মন্দিরের ডিরেকশন দেওয়া আছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাধা মাধব মন্দিরের গেটের সামনে।
1737 সালে মল্লভূমির রাজা বীরসিংহদেবের স্ত্রী চূড়ামণির দ্বারা প্রতিষ্ঠিত হয় এই রাধা মাধব মন্দির। এই মন্দির বানানো হয়েছিল একরত্ন আর্কিটেকচারে। এই পথ দিয়ে যেতে হবে মন্দিরের দিকে। এই হলো তুলসী মঞ্চ, আর এখানে ছিল ভোগ কক্ষ। বকুল গাছ। এখন আমি দাঁড়িয়ে আছি লাল বাঁধের কাছে যে মন্দির আছে তার গেটের সামনে। আর এই হলো লাল বাঁধ। 1658 সালে মল্লভূমের রাজা বীরসিংহ পানীয় জলের জন্য এই লাল বাঁধ তৈরি করিয়েছিলেন। শ্যামরাই মন্দির, যা পঞ্চরত্ন মন্দির নামে খ্যাত। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামরূপে পূজা করা হতো শ্রী রাধিকার সাথে। 1643 সালে মন্দিরটি বানানো হয় মল্লভূমের রাজা রঘুনাথ সিংহের আমলে। এই মন্দিরের ছাদ হলো স্কোয়ার শেপের এবং সেখানে আছে 5টি চূড়া। এই মন্দিরের দেওয়ালে বর্ণিত আছে সুন্দর ফুলের ডিজাইনে বানানো পুরাণ সাহিত্য থেকে নেওয়া কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের কিছু চিত্র এখানে জিওমেট্রিক প্যাটার্নে বানানো হয়েছে। মন্দিরের সামনে এই রাস্তাতে বিভিন্ন ধরনের মাটির জিনিস বিক্রি হচ্ছে। এবার এলাম গুম ঘর দেখতে। লোকের মুখে শোনা যায় যে রাজারা এখানেই বন্দীদের গুম করে রাখতেন। এই হলো কেষ্টরায় মন্দির, যা জোড়বাংলা মন্দির নামে পরিচিত। এই মন্দিরেও শ্রীকৃষ্ণকে পূজা করা হতো কেষ্টরায় রূপে, তাই এর নাম ছিল কেষ্টরায় মন্দির। মল্লভূমির রাজা রঘুনাথ সিংহের দ্বারা 1655 সালে এই মন্দির নির্মিত হয়। দুটো দোচালা কাঠামো যুক্ত হয়ে গঠন করেছে একটি অবিচ্ছিন্ন চালা। এই মন্দিরের বাইরেও দেখতে পেলাম মাটির ঘোড়া বিক্রি হচ্ছে। মৃন্ময়ী মন্দির, অ্যাকচুয়ালি এটা দুর্গা মন্দির। মা দুর্গার আরেক নাম মৃন্ময়ী, তাই এই মন্দিরের নাম মৃন্ময়ী মন্দির। এই মন্দিরটি হলো রাধা শ্যাম মন্দির। এখানে শ্রীকৃষ্ণকে শ্যাম রূপে শ্রী রাধিকার সাথে পূজা করা হতো। 1758 সালে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ কর্তৃক এই মন্দির নির্মিত হয়। এটিও একরত্ন আর্কিটেকচারে বানানো হয়েছে। এটা ছিল নাট মঞ্চ, এটা হচ্ছে তুলসী মঞ্চ, এটা ছিল ভোগ কক্ষ। এখন আমি দাঁড়িয়ে আছি লালজি মন্দিরের ঠিক সামনে। এটার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। 1658 সালে রাজা বীরসিংহ দেব কর্তৃক এই মন্দির নির্মিত হয়। শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত এই স্থাপনাটি একটি বিশাল বেদির উপর নির্মিত এবং এর নকশা বর্গাকার। তুলসী মঞ্চ, আর এখানে ছিল ভোগ কক্ষ। ওই দূরে দেখা যাচ্ছে বড় দরজা, যা গড় দরজা নামে পরিচিত। এই দরজাটি ল্যাটেরাইট পাথরের তৈরি 17 সেঞ্চুরিতে। এগুলি ছিল প্রহরীদের থাকার জায়গা। তারা থাকতো অস্ত্র নিয়ে পাহারায়। মল্ল রাজ্যে প্রবেশ করার জন্য এটাই ছিল মুখ্য দরজা। আর এই বড় দরজা থেকে ঠিক 80 মিটার দূরে আছে ছোট দরজা। জানতে পারলাম এই ছোট দরজা আর বড় দরজার মাঝখানে যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে ছিল পরিখা, মানে এই জায়গাটিতে ছিল জল, আর এই জলে থাকতো কুমির। এই সমস্ত গল্প শুনে এবং এই জায়গায় দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে।
আর এটি হলো পাথরের তৈরি রথ। এবার আমার সময় হয়ে গেছে ফিরে যাবার। আমি অটোতে করে ঘুরেছি ২ ঘন্টা। আর একটি মন্দির আমার দেখতে বাকি থেকে গেছে, সেটা হচ্ছে মদন মোহন মন্দির। যেটা আমি বুঝতে পারলাম তা হলো এই বিষ্ণুপুরে ভালোভাবে মন্দিরগুলি ঘোরার জন্য ৩ থেকে ৪ ঘন্টা লাগবে। ঠিক আছে, তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।